আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করার অঙ্গীকার দুই প্রধানমন্ত্রীর। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ, শেখ হাসিনার সাথে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী এবং ফাঁকা বুলি দাবি টিআইবির। দেশের সামষ্টিক অর্থনীতি ভঙ্গুর ও অস্থিতিশীল মন্তব্য অর্থনীতিবিদদের। 2023-24 অর্থবছরের 37,817 কোটি 40 লাখ টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস। এবং রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়লেও জমে ওঠেনি বেচাকেনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ভারতের সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন দু দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। দিল্লিতে মোদী সরকারের শপথ অনুষ্ঠান শেষে এক বৈঠকে এই আশাবাদ জানান দুই নেতা। একই সাথে মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। और जैसे कि नए भारत का जिक्र है। মোদী সরকারের শপথ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেওয়ার আগে সংক্ষিপ্ত মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ওই বৈঠকে আবারও ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান শেখ হাসিনা। এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, দুই নেতা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, যা আগামীতে আরো সম্প্রসারিত হবে। শপথ গ্রহণের পরপর তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশেও একই সরকার, ভারতেও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বিশেষ করে কানেক্টিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক, সেটি আরো বিস্তৃত হবে। মতবিনিময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দিল্লি সফরের শেষ দিন আবাসস্থল আইসিটি মৌর্য হোটেলে বাংলাদেশের সরকার প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক সংকটকালীন শ্রীলঙ্কার পাশে থাকায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে, সে নিয়ে আলোচনা হয়েছে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতিকে, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করেছেন কখন বাংলাদেশে যেতে পারবেন। তিনি বলেছেন যে তাদের সামনে ইলেকশন, বাট তার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন তারা। মনিউর রহমান, এটিএন বাংলা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। দুপুরে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে সাবেক কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও উপস্থিত ছিলেন। এ সময় শেখ হাসিনার সাথে আবেগঘন মুহূর্ত কাটান গান্ধী পরিবার। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তাদের অফিসিয়াল পেজে প্রধানমন্ত্রীর সাথে সোনিয়া গান্ধীর সাক্ষাতের সংবাদটি প্রকাশ করে জানায়, বৈঠকে দুই নেত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে সন্ধ্যায় 3 দিনের সফর শেষে দিল্লি থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
প্রস্তাবিত 2024-25 সালের বাজেট উচ্চাভিলাষী এবং ফাঁকা বুলি বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এদিকে দুর্নীতিবাজদের লাইসেন্স দেওয়ার বাজেট বলেও মনে করেন এটিকে তিনি। দুর্নীতি সহায়কে বাজেট বেনজির উল্লেখ করে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মাত্র 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান ও মানবাধিকার পরিপন্থী। ব্র্যাক সেন্টারে জাতীয় বাজেটে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি নিয়ে আলোচনায় এসব কথা বলেন তারা। শরফুল আলমের রিপোর্ট। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না। নানামুখী আর্থিক চ্যালেঞ্জের মধ্যে 2024-25 অর্থ বছরের বাজেট পেশের পর থেকেই চলছে নানা সমালোচনা। এবারের বাজেট প্রস্তাবনায় 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ব্যক্তি পর্যায়ে যেখানে সর্বোচ্চ কর হার 30%, সেখানে মাত্র 15% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ প্রস্তাবনা কোনোভাবে মেনে নেওয়া যায় না বলছেন গবেষকরা। তাদের মতে আর্থিক অস্থিতিশীলতা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা ও ব্যাংকিং খাতের সংস্কারে নির্বাচনী ইশতেহার ও সরকারের বিশ্বস্ততার প্রতিফলন নেই আর্থিক বিবরণীতে। সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরিবাটপাড়ি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না। এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। মানে আসলেই তো এটা একটা বেনজির বাজেট। যে মৌজা রেট গুলো করেছেন 20,000 টাকা, ওটাকে 50,000 টাকা করে দেন, আর ট্যাক্সের হার 10% থেকে 5% নামিয়ে দেন, তাহলে যে ট্যাক্স পেতেন সেটাও ঠিক থাকবে। বক্তারা বলেন, ডলার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিভিন্ন সংকট গভীর হলেও তা কমাতে সুস্পষ্ট নির্দেশনা নেই বাজেটে। হুন্ডি এবং অর্থ পাচার কমাতে কোনো ব্যাখ্যা না থাকায় এটি দুর্নীতিকে আরো উস্কে দিবে বলে মনে করেন বিশ্লেষকরা। এটি একটি উচ্চাভিলাষী ফাঁকা বিলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক, সংবিধান পরিপন্থী বাজেট। এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়া বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংঘর্ষিক বাজেট। যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করার, অপরাধ করার, অবৈধতা করার। আর্থিক মন্দায় গার্মেন্টস, জ্বালানি ও ক্ষুদ্র ঋণে প্রত্যক্ষ কর ছাড় না থাকা ও আয়কর নিয়ে কোনো পদক্ষেপ নেই বলেও মনে করেন গবেষকরা। তাদের মতে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ুর প্রভাব মোকাবেলায় বরাদ্দ কম। রাষ্ট্রের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কি বলে জন্য দেশের সামষ্টিক অর্থনীতি ভঙ্গুর ও অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন ও সম্পাদক পরিষদ আয়োজিত আলোচনায় তারা বলেন, এ অবস্থায় বাজেটের আয় ব্যয়ের হিসেব মেলানো চ্যালেঞ্জিং। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন এবং অরক্ষিত অবস্থায় রয়েছে মন্তব্য করেন বক্তারা। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। প্রস্তাবিত বাজেট নিয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন ও সম্পাদক পরিষদের আলোচনায় অংশ নেন দেশ বরেণ্য অর্থনীতিবিদরা। বাস্তবতা চিন্তা করে বাজেট প্রণয়ন করা হয়নি বলেই মনে করেন তারা। ব্যাংকিং খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন তারা। প্রস্তাবিত বাজেটকে এক হিসাবে বলা যায় বাস্তবসম্মত, আর কি ব্যাপারে আছে, অন্যভাবে বলা যায় যুবকাষ্ঠে বাঁধা বলির পশুর মতো। আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, বিশেষ করে ব্যাংকিং খাতের যে দুর্বলতাগুলোকে আমরা নিজেরাই সৃষ্টি করেছি, সেগুলো কিন্তু আজকে আমাদেরকে এখানে এই তার প্রান্তে নিয়ে এসে। আলোচকরা বলেন, কঠিন সময়েও বাজেটে সাধারণ মানুষের কথা ভাবা হয়নি, বরং আমলাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। চলমান যে দর্শন সরকারের, অর্থাৎ ক্ষমতাশীলদের, দুর্নীতিবাজদের, তাদেরকে আমি সুবিধা দিব, অন্যদেরকে ছিটে ফোটাই দিক সেদিক দিব, কারণ তারা সেটা গ্রহণ করলে করুক, তারা চিৎকার করলে করুক, তাদের কোনো মাথা ব্যথা নাই। তো সেই রকম একটা পদক্ষেপ আমরা দেখছি। এই বাজেটের দিকটা আমি বলবো মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য কোনো কিছু নাই, কর্মসংস্থান কথাবার্তা কিছু বলার। বাজেটে যুবকরা কোথায় অ্যাজ এ টার্গেট গ্রুপ, তাদের জন্য বিশ্বাসযোগ্য কর্মকৌশল কোথায়? অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাজেট সংকোচনের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।
আগামী 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলার সংসদ সদস্য ও ঢাকার 2 মেয়র। পরে ওবায়দুল কাদের জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি হিসেবে 21শে জুন শোভাযাত্রা, 23 জুন বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদন ও বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনগুলো আলাদা অনুষ্ঠান আয়োজন করবে। এর মধ্যে রয়েছে নৌকা বাইচ, সাইকেল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার বিষয়বস্তু ভারত সফর শেষে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক এ সময় আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বিদেশি যারা কূটনীতিক আছেন বিভিন্ন দূতাবাসের, তাদের আমরা আমন্ত্রণ জানাবো। কে আমাদের পক্ষ সেটা আমরা দেখব। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। ভারতের জনগণের মতো ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে নরেন্দ্র মোদীর নতুন সরকার মর্যাদা দেবে বলে প্রত্যাশা বিএনপির। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। আওয়ামী লীগ ভারতের উপর নির্ভরশীল দাবি করে তিনি বলেন, তাই পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্তে বিএসএফ-এর হত্যাকাণ্ড নিয়ে সরকার নীরব। প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিত্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে ক্রয় ক্ষমতা হারিয়েছে সাধারণ মানুষ। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে এখন আজিজ বেনজির লীগে পরিণত হয়েছে। যে প্রবন্ধটি সরকার সরকার যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না। ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা। যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট, আমার রাষ্ট্রের ইন্টারেস্ট, জনগণের ইন্টারেস্ট আছে, স্বার্থ আছে, সেগুলো নিয়ে তো আমি কথা বলতেই হবে আমাকে। আমাদের যেটা প্রত্যাশা, যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। চলতি অর্থ বছরের জন্য 37,817 কোটি 40,57,000 টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে জাতীয় সংসদে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। চলতি অর্থ বছরের মূল বাজেটে 62টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে 7,61,785 কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে 22টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়েছে 37,817 কোটি টাকা। 40টি বাজেট অপরিবর্তিত রয়েছে অথবা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে 47,367 কোটি টাকার হ্রাস পেয়ে সংশোধিত বাজেট হয়েছে 7,14,418 কোটি টাকা। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের পাসপোর্ট জালিয়াতির ঘটনা অনুসন্ধানে পাসপোর্ট অফিসে চিঠি দিয়েছে দুদক। সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, শুধু আজিজ নয়, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দুদকে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই হারিস আহমেদ পাসপোর্ট নিয়েছেন মোহাম্মদ হাসান নাম দিয়ে, আর জোসেফ পাসপোর্ট করেছেন তানভীর আহমেদ তানজিল নাম দিয়ে। পিতামাতার নাম ও ভুয়া ঠিকানা ব্যবহার করে 2030 সাল পর্যন্ত পাসপোর্ট নিয়েছেন তারা। এমনকি তাদের দুজনের স্ত্রীও একইভাবে জালিয়াতি করে পাসপোর্ট নিয়েছেন। এসব তথ্য গণমাধ্যমে প্রচারের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ক্ষমতার অপব্যবহার করে এসব করেছেন। বিষয়টির অনুসন্ধানে পাসপোর্ট অফিসে চিঠি দেওয়া হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান। ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে, এটা আজিজের দোষ তো না, এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক। আর 2 হলো ন্যাশনাল আইডি কার্ড নিচ্ছে। সেটা আমরা সত্যতা যাচাইয়ের জন্য দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি। দুদক চেয়ারম্যান জানান, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়নি। ন্যায় বিচারের স্বার্থেই তাকে সময় দেওয়া হয়েছে।
বেনজিরের আবেদন আমাদের গেটে দিয়ে গেছে জনৈক ব্যক্তি, তার নাম পড়েছে আমরা জানি না। প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সুযোগ দেওয়া যায়, শতকরা 100 জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হয়েছে সময়। আপনারা বলতেছেন যে দুদক বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিছে, দুদক ব্যবস্থা করে দিছে টাকা সমস্ত উঠাই দেওয়ার জন্য। তো এগুলি তো আপনাদের, এর জন্য আমাদের লোকজন আপনাদেরকে অ্যাভয়েড করতে চায়। এ সময় দুদক কমিশনার জহুরুল হক বলেন, দুর্নীতি করে অনেকেই ভিআইপি সিআইপির মর্যাদা পাচ্ছেন, যা দুঃখজনক। আমি বৈধ সম্পদ নিয়ে জীবনযাপন করি, আমাকে কেউ পাত্তা দেয় না। যদি আমি অবৈধ সম্পদ আলা হই, আমি সিআইপিও হই, ভিআইপিও হই, উপর থেকে সবই হই। দুদক মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে এর আগে দুর্নীতি বিরোধী রিপোর্টের জন্য অ্যাওয়ার্ড দেয় দুদক। এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি মাহবুব কবির চপল টেলিভিশন ক্যাটাগরিতে সেরা হন। পুরস্কার ক্রেস্ট সনদ মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফটো সেশন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। উপজেলা নির্বাচনে 37% মানুষ ভোট দিয়েছে জানিয়ে সিইসি বলেন, অতীতের তুলনায় এবার নির্বাচনে সহিংসতা অনেক কম হয়েছে। এছাড়া আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে অংশ নিয়ে দেশের নির্বাচনের নানা দিক নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সেখানে আমাদের উপর দায় এসে পড়তে পারে। নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে ইসির নানা চেষ্টা, উপজেলা নির্বাচন, ভোটের প্রতি জনগণের আস্থা ফেরানো, ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীদের দুর্বলতা, ইভিএম মেশিনের কার্যকারিতা সহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। এতে সিএসসি বলেন, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার নৈতিকতার অবস্থান থেকে উদাত্ত আহ্বান, আপনারা বৈরিতা কমিয়ে কিছু মৌলিক প্রশ্নে সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা করুন। মৌলিক প্রশ্নে এ নয় যে আমাকে এতগুলো সিট পেতে হবে, ওটা নয়। নির্বাচনটাকে যদি অবাধ নিরপেক্ষ করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, ইনক্লুসিভ করতে হয়, তাহলে আমার মনে হয় এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সৌহার্দ্য এবং সমঝোতার প্রয়োজন রয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতির বিষয়েও কথা বলেন তিনি। 2টো কমিটি করা হয়েছে, অতীতও কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। আজিজ সাহেবের বিষয়টা আমরা জেনেছি, বঙ্গবন্ধুর মুসলেউদ্দিনের ছেলেরা করেছে, হারিস চৌধুরীটাও বোধহয় করেছিলেন। তো এগুলো আসছে, কিন্তু একটা জিনিসে যদি 99.9% লোক এটা সুবিধা পেয়ে থাকে, 1% লোক এর অপব্যবহার করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা সিস্টেমটাকে বর্জন করতে পারবো না। উপজেলা নির্বাচন কোনো ধরনের অনিয়ম ছাড়া শেষ করতে পারা নির্বাচন কমিশনের সফলতা বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতে সারা দেশের বিচারিক আদালতগুলোর আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। প্রধান বিচারপতির এজলাস কক্ষের সংস্কার পরবর্তী বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষে বিশেষ অধিবেশনে তিনি ন্যায় বিচার অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষে অধিবেশন উপলক্ষে প্রথমবারের মতো আপিল বিভাগের এজলাস কক্ষের কার্যক্রম সরাসরি সম্প্রচারের সুযোগ দেওয়া হয়। এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল MA আমিনুদ্দিন বলেন, মামলা জটে বিচারাঙ্গন ভারাক্রান্ত, এ থেকে বিচারাঙ্গনকে মুক্ত করতে হবে। বর্ষার মৌসুমে অনেক আদালত ভবন পানিতে ফেটে যাচ্ছে, অনেকগুলো জরাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অধস্তন আদালতগুলোতে স্বচ্ছন্দ বিচার প্রক্রিয়া পরিচালনার স্বার্থে এ সকল স্থাপনাগুলোর আধুনিকায়ন ও উন্নয়নের জন্য আমি বিনীতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সুবিবেচনা ও সুদৃষ্টি কামনা করছি। আমার বিশ্বাস, ন্যায় বিচারের অনির্বাণ শিখায় সেটি আলো বেরিয়ে যাবে, যুগ থেকে যুগান্তর অনন্তকাল ধরে লিখে যাবে গণমানুষের অধিকারের প্রয়াস। রাজধানীতে কুরবানির পশুর হাটে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে প্রতিদিনই, তবে বেচাকেনা এখনো জমে ওঠেনি। ব্যাপারীরা বলছেন, খাদ্যপণ্য ও যাতায়াত খরচ বাড়ায় এবার আগের তুলনায় পশুর দাম বেড়েছে অন্তত 20% বেশি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব।
করে নাড়ছে পবিত্র ঈদুল আজহা। দেশের বিভিন্ন জেলার পশুতে এখন ভরপুর ঢাকার কোরবানির হাট দেখতে হাটে ছুটে আসছেন নগরবাসী, তবে এখনো বেচা বিক্রি তেমন দেখা যাচ্ছে না। অনেক বেশি ডাবল। গতবার যা বেচছি 1 লাখ টাকার গরু এই বছর 2 লাখ টাকা বেচতে হবে, নাহলে চালান উঠবো না। 3,70,000 চাইছে, 2,60,000 বললাম, 2,80,000 হলে নিব আর কি। পশুখাদ্যের দাম বাড়ায় এবার তার প্রভাব পড়েছে হাটে। আগের ঈদের চেয়ে অন্তত 20% বেশি টাকা গুনতে হবে ক্রেতাদের। দ্রব্যমালের দাম বাড়তে হওয়ার কারণে গরুর প্রতি এবার মাংস প্রতিও দাম বেশি হবে। ব্যাপারীদের কিন্তু খরচ নাই, আমাদের খরচ হাতের মাধ্যমে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে পশু আসছে ঢাকায়, যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 19টি হাটে। তবে পশুবাহী ট্রাকে এবার চাঁদাবাজি ও ভোগান্তি কমেছে। অতি শর্টে চলে আসলাম, ইনশাল্লাহ ভালোভাবে আসছি, ভালোভাবে পৌঁছেছি, পৌঁছে এখন আমরা গরু এই জায়গায় নামাইতেছি। রাস্তায় আটকে যেরকম টাকা চাইছে 5,000, 10,000, 20,000 টাকা দেওয়া লাগবে, ঠিক আছে, বিভিন্ন কথাবার্তা বলে। রাস্তায় 2-20 টাকা করে দিতে হয়, 50 টাকা। ব্যাপারীদের আশা 2-1 দিনেই জমে উঠবে রাজধানীর পশুর হাট। রাস্তায় এখন চাঁদাবাজি কমেছে এমন তথ্য ব্যাপারী আর যারা ট্রাক চালক রয়েছেন তাদের। তারা বলছেন যে পুলিশ প্রশাসনের তৎপরতা যদি থাকে তাহলে রাস্তায় এই চাঁদাবাজির পরিমাণ একেবারেই শূন্যের কোঠায় নেমে আসবে। আব্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। এবার বিকাশ ঈদ কেনাকাটার খবর। কুরবানির ঈদকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। রাজধানীর সুপার শপগুলোতে একই ছাতার নিচে সব ধরনের পণ্য কিনতে পেরে খুশি তারা। ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্ধারিত আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। একই দোকান থেকে হরেক রকমের পণ্য কেনার সুবিধার্থে সুপার শপকে বেছে নিচ্ছেন ক্রেতারা। আগামী সোমবার কুরবানির ঈদ, যতই দিন যাচ্ছে ততই ভিড় বাড়ছে মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেন এলাকার আগরায়। পরিবার পরিজন নিয়ে পছন্দের পণ্য কিনছেন ভোক্তারা। আসলাম এটা আর কি, যে হাট বাজার এখানে করে নিব সবকিছু ইনশাল্লাহ। সব প্রোডাক্টগুলো পাচ্ছি, আমাদের জন্য সুবিধা হয় আর কি। সবগুলো প্রোডাক্ট একসাথে কোথাও যেতে হয় না আর অন্য কোথাও। ক্যাশ টাকা নিয়ে আমাদের শপিংয়ে আসতে হয় না, যখন তখন বিকাশে টাকা নিয়ে নিলেই যেখান থেকে মানে শপিংয়ে গেলেই ইজিলি কেনাকাটা করা যায়। আগরার কর্মীরা জানান, বিকাশের মাধ্যমে পেমেন্টের সুযোগ থাকায় ক্রেতাদের এখন আর নগদ টাকা বহন করতে হয় না। এখন দেখা যাচ্ছে যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে, বিকাশের মাধ্যমে পেমেন্ট করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে, বাট আমরাও ভালো সাড়া পাচ্ছি এবং এর মাধ্যমে তারা বিভিন্ন প্রকার ডিসকাউন্ট পাচ্ছে, কুপন পাচ্ছে। তো এটার মাধ্যমে তারা আগ্রহী হচ্ছে বিকাশে পেমেন্ট করার জন্য। প্রতিবারের মতো এবারও বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক সুবিধা। আগরার আউটলেটগুলোতে ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন 300 টাকার কুপন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত এবং নির্দিষ্ট সময়ে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পাবনা সফরের দ্বিতীয় দিন সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সভায় সড়ক ও জনপথ এবং ইছামতি নদী খনন সহ পাবনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তথ্য রাষ্ট্রপতির সামনে তুলে ধরা হয়। এর আগে শহরের আরিফপুরে পাবনা সদর কবরস্থানে বাবা, মা, শ্বশুর, শাশুড়ি সহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ঢাকা রুটে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হলো। একই সাথে আলাদা বগি যুক্ত করে ক্যাটল স্পেশাল ট্রেনের কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে সংসদ সদস্য আব্দুল ওদুদ এই স্পেশাল ট্রেনের উদ্বোধন করেন। এ সময় পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহমেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আসাদুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে 1805 কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ট্রেনটি। আর 12 জুন থেকে 14 জুন পর্যন্ত কোরবানির পশু পরিবহন করা হবে।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে বেসিক ব্যাংক প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প 2041 বাস্তবায়নে বিসেকের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিসেকের উদ্যোগে দেশের কারুশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। দেশের কারুশিল্পীদের দক্ষতাকে সম্মান জানিয়ে এই আয়োজন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের, যেখানে সারা দেশ থেকে বাছাই করা সেরা 10 জনকে দেওয়া হয় কারুশিল্প পুরস্কার 1430। এ সময় শিল্পমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে দেশের সরকারি ও বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। এখানে বড় বড় উদ্যোক্তারা আসুন, ছোট জায়গায় কোচাকুচি না করে বড়টায় আসেন, আমরা দিয়ে দিই। তারা করেন, বড় বড় ট্যানারি করেন। আজকে ওয়ার্ল্ড মার্কেটে যান, গার্মেন্টসের বাজার আছে, সেখানে প্রত্যেক জায়গায় আমাদের বাজার করা আছে, রেডি বাজার। সেখানে আপনি জুতা নিয়ে যান, বেল্ট নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। আগামীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আরও নানামুখী পরিকল্পনার কথা জানান বিসিকের এই পরিচালক। বিদেশের বিভিন্ন এম্বাসির যারা কমার্শিয়াল কাউন্সিলর আছেন, আমরা চেয়েছি যে এই তাদের মাধ্যমে আমাদের এই যে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার এবং রপ্তানিটা যাতে আরো বৃদ্ধি পায়। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণ দিতে দ্রুতই বিসিক কাজ শুরু করবে বলে জানান বিসিক চেয়ারম্যান। আমরা এই বিভিন্ন ব্যাংকে কিন্তু প্রায় 1400 কোটি টাকার মতো রেখেছি। এই ব্যাংকটা যদি আমরা বেসিক ব্যাংকে রাখতে পারি, তা আমাদের নিজেদের টাকায় কিন্তু আমরা একটা ব্যাংক গঠন করার মতন আমাদের সামর্থ্য আছে। এমন আয়োজন কারুশিল্পের উন্নয়ন ও শিল্পীদের সৃজনশীলতা বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করেন উদ্যোক্তারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। নিউ ইয়র্কে টি-20 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দেয়া 114 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়ারা। তানজিম হাসান সাকিবের বলে প্রথম ওভারে বিদায় নেন রেজা হেনরি। এরপর তৃতীয় ওভারে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন কুইন্টন ডি কক। এইডেন মার্ক্রাম আর ট্রিস্টান স্টাবসকেও উইকেটে থিতু হতে দেননি তাসকিন আর সাকিব। পঞ্চম উইকেটে 79 রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। তবে 46 করা ক্লাসেনকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তাসকিন। এরপর ডেভিড মিলারকে ব্যক্তিগত 29-এ ফেরান রিশাদ হোসেন। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 24 রান। এবার পার্টিক্স খেলার খবর। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে খেলে আলবি সেলেস্তারা। ম্যাচের প্রথম হাফেই গোলের দেখা পায় স্কালোনির দল। 40 মিনিটে এগিয়ে দেন অধিনায়কের দায়িত্বে থাকা ডি মারিয়া। 56 মিনিটে বদলি হিসেবে মেসি মাঠে নামলেও ব্যবধান বাড়াতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। 15 জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে গুয়েতেমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ ভারত সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করার অঙ্গীকার দুই প্রধানমন্ত্রীর। মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ। শেখ হাসিনার সাথে সোনিয়া গান্ধীর সাক্ষাৎ। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী এবং ফাঁকা বুলি দাবি টিআইবির। দেশের সামষ্টিক অর্থনীতি ভঙ্গুর ও অস্থিতিশীল মন্তব্য অর্থনীতিবিদদের। 2023-24 অর্থ বছরে 37,817 কোটি 40 লাখ টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস। এবং রাজধানীর হাটগুলোতে আসতে শুরু করেছে কোরবানির পশু। ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়লেও জমে ওঠেনি বেচাকেনা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।